নতুন বছরে দেখি রাস্তাঘাটে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে যন্ত্র। আবার কখনো বা মাংস কেনার জন্য গিয়ে লাইন দিচ্ছি একেবারে ফার্মে, যেখানে গবাদি পশুর চাষ হয়। শীতের নিয়ম মেনে বাড়িতে পাটিসাপটাও চলছে। তবে যেটা হচ্ছে না সেটা হচ্ছে পটুর থেরাপি আর পটুর ডাক্তার। আর সেই রাগে দুঃখে ভেবেছিলাম আর ভিডিওই বানাবো না, আসবই না আর আপনাদের সামনে। 11 দিন পর আজ আবার হঠাৎ করে কেন এলাম জানেন? কারণ খানিকটা আশার আলো দেখতে পাচ্ছি হয়তো। আগামীকাল আমাদের বাড়িতে আসবেন একজন থেরাপিস্ট, যিনি পটুর অ্যাসেসমেন্ট করবেন এবং হোম থেরাপি শুরু হবে। আর আজকে আমরা গিয়েছিলাম পটুকে যিনি দেখেন, যে ডাক্তার, তার কাছে। কারণ ওনার থেকে আমরা যে লিস্ট পেয়েছিলাম নিউরোলজিস্টের, তাদের সবাইকে ফোন করে একজনের কাছেও পটুর অ্যাপয়েন্টমেন্ট পাইনি। কেউ কেউ নতুন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন না, আবার কেউ কেউ 10 বছরের ওপরে বাচ্চাকে দেখবেন না, এই সমস্ত বলেছিলেন। তো যাই হোক, আজকে ওনার কাছে যাওয়ায় উনি নিজে হসপিটালে ফ্যাক্স করেছেন। তো আশা করছি এইবার পটুর নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে আর হয়তো বেগ পেতে হবে না। তো সেই মনের আনন্দে আজকে আপনাদের সঙ্গে জমে রাখা সমস্ত গল্প মন উজাড় করে করতে এলাম। গল্পের শুরু বছর শুরুর দিন থেকে। আজ বছরের প্রথম দিন, আর সাবিত্রী দিদির কথা এখনও কানে বাজে। আমাদের পুনের লোকাল গার্জেন সাবিত্রী দিদি। নতুন আর শুভ কিছু হলেই বলতেও, আজ কুছ মিঠা বানানা দি। সাবিত্রী দিদির হুকুম মেনে আজ বছরের প্রথম দিন মিষ্টি দিয়ে শুরু করছি। শীতকালে বাঙালির পাতে পাটিসাপটা পড়বে না তা তো আর হয় না। তবে এখন আর মা ঠাকুমাদের মতো সমস্তটা নিজের হাতে তো করা যায় না। কেনা খোয়া ক্ষীর, কেনা নারকেল কুড়ানো, এইসব দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায়। দিদাকে দেখতাম সংক্রান্তির দিন দুপুরের খাওয়া দাওয়ার পাট খানিকটা আগেই মিটিয়ে ফেলত। তারপর গা ধুয়ে একটা পরিষ্কার কাঁচা পাট ভাঙা শাড়ি পরে বসতো পিঠে বানাতে। সেই যে দুপুরে বসলো দিদা আগুনের সামনে, উঠতো একেবারে রাত্রি 9টা-10টায়। কত রকমের পিঠেই না বানাতো দিদা। প্রথমে হতো পাটিসাপটা, তারপরে ভাপা পিঠে, সরু চাকলি, আর আমরা দিদাকে ঘিরে আগুনের পাশটায় বসে থাকতাম। একটা দুটো করে পাতে পড়তো গরম গরম পিঠে, কি স্বাদ তার! আমি না পারি অত রকমের পিঠে বানাতে, না কখনো চেষ্টা করেছি। পারি একমাত্র এই পাটিসাপটাটা বানাতে মোটামুটি। তবে আমার পছন্দ ক্ষীরের পাটিসাপটা, আর ছন্দকের পছন্দ নারকেলের পাটিসাপটা। কিন্তু দুরকম তো বানাবো না, তাই নারকেল ক্ষীর সমস্তটা দিয়ে একবারে মিশিয়ে নিয়েছি। এইবার এটা আগুনে একটু পাক দেব, সঙ্গে একটু গুড়টাও কুড়িয়ে নিয়েছি, পাটালি গুড় যেটা, সেটা দিয়ে দেব। আর সব শেষে দেব নলেন গুড় খানিকটা, তাতেই দারুণ গন্ধ হয় পুরটার মধ্যে। এখনকার এই নিজেই রাঁধছি নিজেই খাচ্ছি এই সংসারে পিঠে পুলির মধ্যে যেন সেই পার্বণী গন্ধটা আর পাই না, যেটা ছোটোবেলায় পেতাম। এক বাড়িতে পিঠে হলে আশেপাশের সমস্ত বাড়িতে মাথা পিছু 2টো করে তো যেতই পাটিসাপটা। ছুটতে গিয়ে দিয়ে আসা। আবার তাদের বাড়িতে হলেও আমরা ঠিক ভাগ পেতাম। আমাদের বাড়ির গুড়ের পাটিসাপটা আকারে একটু বড়, আবার জেঠিমার ঘর থেকে আসতো মিহি নরম সাদা ছোট্ট সুজির পাটিসাপটা, ভেতরে মাখা সন্দেশের পুর। ছোটমণির বাড়ির থেকে আসতো দুধ পুলি আর সঙ্গে নোনতা পিঠে। আর ছোটোবেলায় কি অকপট ছিলাম, মুখের ওপর বলেও দিতাম, নোনতা পিঠে আমি খাই না, পিঠে তো মিষ্টি হবে, নোনতা কেন হলো? তারপর বয়সের বেলা যত গড়ালো, এগলি ওগলি এপাড়া সেপাড়া ছাড়তে ছাড়তে দেশ ছেড়ে সীমানার পরে সীমানা পেরিয়ে আজকে এই দূর পরবাসে বসে বসে যখন পিঠে বানাই, তখন তা শুধু আর ওই নিয়মের জন্য নয় যে হ্যাঁ বছরে একবার খেতেই হবে, বা শুধু লোভের জন্য নয়, এ যেন একটা শৈশবে কামড় বসাবো বলে। নতুন গুড় আর নারকেলে মাখামাখি একটা স্বাদ যখন গলা দিয়ে নামবে, তখন ঠিক দেখতে পাবো একটা ছোট্ট পুচকি মেয়ে বড় মাসির কোলের মধ্যে বসে বসে দুলে দুলে পাটিসাপটা খাচ্ছে, আর বড় মাসি নিজেরই গায়ের চাদরটা দিয়ে আপ্রাণ তার পা 2টো ঢাকার চেষ্টা করছে। তখন দূর থেকে ভেসে আসছে একটা শব্দ, সার্কাসের গ্লোবের খেলা চলছে। একটা ছোট্ট গণ্ডির মধ্যে 3টে
মোটর সাইকেল আপ্রাণ দ্রুত গতিতে ছুটে চলেছে। কোথাও পৌঁছাতে পারবে কিনা আমি জানি না, তবু তাদের গতিবেগ কিন্তু কমেনি। এই সবগুলো আমার না রে, ভালো আছে। বাহ, ভালো রে গুড়টা। এটা নারকেলের পাটিসাপটা না ক্ষীরের পাটিসাপটা? নারকেল তো। নারকেল না, ক্ষীর নেই তো? ক্ষীর আমি খাই না। না, ক্ষীর আছে, খোয়া ক্ষীর সেটা। খোয়া ক্ষীরটা দুধ দিয়ে তৈরি হয় না? না, সন্দেশ টাইপের একটা পুর যেটা হয় না, ওটার মতো নয় খেতে আর কি। নারকেল পুর আমাদের খোয়া ক্ষীর থাকলে ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, যা খাওয়া, সোফায় বসে। ব্যাস, আমার এবছরের মতো দায়িত্ব শেষ। একজন তুষ্ট হয়েছে আর একজন ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে ওঠার পরে দেখব তিনি তুষ্ট হয়েছেন কিনা। পটুরও কিছু ছোটবেলার স্মৃতি থাকুক, ও বলতে পারুক বা না পারুক, ওর মনের মধ্যে নিশ্চয়ই এই ছবিগুলো গেঁথে থাকবে আমার মতোই। আজ একটু বেরিয়েছিলাম, কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, আগে দেখুন রাস্তার পাশে কে। হরিণের গায়ের রং বদলে গেছে বলেছিলাম না, দেখুন কীরকম ধূসর হয়ে গেছে, আর এখন একেবারে রাস্তার কাছে চলে আসে, কারণ খাবারের বড্ড অভাব এখন ওদের। সবুজ চারদিকে বড্ড কমে গেছে তো সেই জন্য। আজকে যাচ্ছি আমরা এইখানে নিউ জার্সিরই একটা জায়গায়, যে জায়গাটার নাম হচ্ছে ইন্ডিয়া স্কোয়ার। প্রচুর ইন্ডিয়ান দোকান বাজার এই সমস্ত কিছুই আছে। তবে দোকান বাজারের খোঁজে যে যাচ্ছি না তা তো আপনারা জানেন, এই সমস্ত দোকানই আমরা আমাদের বাড়ির আশেপাশেও পাই। শুধু যাচ্ছি রাস্তার ধারে ওই ইন্ডিয়া স্কোয়ার লেখাটা দেখতে দেখতে যাচ্ছি যে রাস্তায়, ইউএসের একটা রাস্তায় কিভাবে রঙ্গোলি করা থাকতে পারে। এই ঠান্ডায় আর বাইরে বাইরে ঘোরার তো কোনো ব্যাপার নেই। পটুটা একটুখানি গাড়ি চড়তে ভালোবাসে বলে এইখানটায় এলাম, দুপুরের একটু খাবার খেয়ে চলে যাব। তখন দেখি এই যন্ত্র উবের ইটসের খাবার নিতে যাচ্ছে বুঝলাম, কারণ একটু পরেই আমরা আবার ঘুরতে ঘুরতে একে দেখতে পেলাম। এই মন্দিরটা আপাতত বন্ধ আছে। আমরা নাস্তা বলে একটা রেস্টুরেন্টে এসে বসেছি। নাম নাস্তা হলেও আমরা এখানে যা খাবো সেটা আমাদের দুপুরের খাবার। ওই আলুর পরোটা, ছোলে কুলচা, দই বড়া, এই টাইপের খাবারগুলো অর্ডার করেছি। তো বসেই ছিলাম আর ভাবছিলাম যে ওই যে গেল রোবটের মতো খাবার নিতে, সে কি ফিরল? কাঁচের বাইরে তখন দেখি রাস্তার ওপারে ঠিক ধার দিয়ে দিয়ে সে নিজের গন্তব্যে যাচ্ছে। আবার মানুষজন দেখলে থমকে দাঁড়িয়েও পড়ছে, তাদেরকে আগে যেতে দিয়ে তারপরে সে যাচ্ছে। কলকাতায় থাকলে ঠিক একটা দুটো পিকনিক বা এক দুবেলা বিয়েবাড়ির নেমন্তন্ন থাকতোই, তবে তা নেই যখন। আজকে আমার এমনিই স্বঘোষিত ছুটি, তাই এই লাঞ্চটা আমরা বাইরের থেকেই করে নিচ্ছি। ছোলে কুলচাটা দিয়ে গেছে গরম গরম, আর এইটা হচ্ছে আলুর পরোটা। মনে হলো দোকানটা পাঞ্জাবি, কারণ এনাদের এই কুইজিনগুলো বেশ ভালো পাঞ্জাবি স্বাদ আছে। আর ওইটা হচ্ছে দই বড়া। আজ ভেবেছি সকাল সকাল ক্রিসমাসের সমস্ত ডেকোরেশনগুলো তুলে রেখে দেবো একেবারে, আবার সামনের বছর কাজে লাগবে এগুলোর। নতুন বছর পরে প্রথম সপ্তাহটাও কেটে গেছে, এখন আর এগুলো ঠিক আমার ভালো লাগছে না দেখতে। হয়তো আরও কিছুদিন রাখাই যেত, কিন্তু মনে হলো ক্রিসমাস যখন হয়ে গেছে এগুলো আর রেখে কাজ কি, তাই তুলে ফেলি। ক্রিসমাস ট্রিটা সমস্ত অর্নামেন্টগুলো খুলতে খুলতে দেখি তার মধ্যে একটা ঠাকুরের ফুল, মানে যে আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে আমার সিংহাসন সাজানো আছে সেই রকম একটা ফুল। ওটা পটুমেনের কাজ, সেটা বুঝতে আর বাকি থাকলো না। ওখান থেকে একটা ফুল নিয়ে ক্রিসমাস ট্রিতে গুজে দিয়ে গেছিলেন কখনো অজান্তে, আর এমন জায়গায় দিয়েছিল ফুলটা যে দেখতেও পাইনি, আজকে খুলতে গিয়ে দেখলাম। এই ক্রিসমাস ট্রিটাও গুছিয়ে ফেলেছি, প্যাকেটটা রেখেছিলাম ওর মধ্যেই ঢুকিয়ে রাখলাম। পাগুলোও ঢুকিয়ে রাখি, সামনের বছর তো আবার দাঁড়াতে হবে নাকি। সঙ্গে সমস্ত অর্নামেন্টের প্যাকেটগুলোও মোটামুটি রেখেছিলাম, ওর মধ্যেই আস্তে আস্তে যত্ন করে তুলে রাখছি। আমি পটুর ক্ষেত্রে যতটা ধৈর্য রাখতে পারি, বছরের পর বছর একই জিনিস শেখানো, একই কাজ করা, অন্যান্য জিনিসে সেই ধৈর্যটা রাখতে পারি না, জানেন তো। মাঝে মাঝে মনে হয় যে এই বাড়ি ঘর
সাজানো গোছানোগুলো 2-3 মাস পর পরই আমার কীরকম একঘেয়ে মনে হয়, সব কিছু চেঞ্জ করে ফেলতে ইচ্ছা করে। সেটা যদি প্রচণ্ড একটা খরচ সাপেক্ষ ব্যাপার না হয়, ছোটোখাটো কিছু চেঞ্জ করে যদি মনে হয় যে হ্যাঁ ঘরটা আজকে অন্যরকম লাগছে, আমার যেন সেটা অনেকটা শান্তি দেয়, আবার নতুন করে কাজ করার উৎসাহ দেয়। চারপাশটা একটু বদলে ফেলতে পারলে ভালোই লাগে বেশ। আজ রবিবার, ছন্দক এখন এটিএম থেকে টাকা তুলছে, এরকম গাড়িতে বসে বসেই টাকা তুলে নিল। টাকা তোলার কারণ এখানে তো কার্ডই চলে ম্যাক্সিমাম জায়গাতে, তবে আজ আমরা যাচ্ছি একটা ফার্মে, আর এই ফার্মটায় কোনো রকম কার্ড পেমেন্ট নেয় না, দিতে হবে একেবারে ক্যাশ। সেই জন্য ক্যাশ তুলে নিল। আর আমাদের সঙ্গে আজকে গৌরবদা আর একুও যাচ্ছে। একু আমাদের সঙ্গে ঘুরতেই যাচ্ছে, তবে গৌরবদা যাওয়ার একটা কারণ হচ্ছে ছন্দক আজকে প্রথমবার টার্নপাইক দিয়ে গাড়ি চালাবে। এখানে একটা মানে বড়সড় হাইওয়ে বলতে পারেন এদেশের, খুব জোরে জোরে গাড়ি যায় সেখান দিয়ে। আর সেই প্র্যাকটিসটা করতে গৌরবদাকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমরা, কারণ আমরা রবিবার মানে আগামী রবিবার একটা জায়গায় ঘুরতে যাব। এই প্রথমবার কারোর বাড়ি না গিয়ে একটা হোটেলে যাব, আর নিজেদের গাড়ি চালিয়ে যাব আমরা, সেই জন্য একটু প্র্যাকটিস করছি। আর প্র্যাকটিসই যখন করব তখন দূরের একটা ফার্মে গিয়ে একটুখানি মাটন কিনে আনলে হয় না রবিবার, বলুন? আসলে বাঙালি আজ পর্যন্ত যেখানে যেখানে গেছে, সে ভিন রাজ্যই হোক বা প্রবাস, নিজেদেরটা মোটামুটি একটু গুছিয়ে রুটি কাপড়া আর মাকানের ব্যবস্থা করার পরেই খোঁজ চালিয়েছে ভাই ভালো পাঁঠার মাংস কোথায় পাওয়া যায় বলতো। সেরকমই একটা হদিশ পেয়ে আজকে এই ফার্মে আসা। এই ফার্মেই এখানেই সমস্ত ওই মানে গবাদি পশু যেটা হয় আর কি, সে সমস্ত রাখা হয় আর এখান থেকেই বিক্রি হয়। তো আমরা ওখানে চলে এসেছি। বাংলা একটা কথার চল হয়েছে নতুন, জানেন তো? বাংলা ভাষা আর মাটন কষা, এই দুটো নিয়েই কোনো রকম ছেলে খেলা বাঙালি সহ্য করবে না। তো আশপাশের দোকানের মাটন খেয়ে অতটা সুখ শান্তি ছন্দকের জীবনে আসছিল না বলে খোঁজ খবর চালিয়ে এই ফার্মের হদিশ পাওয়া। এই ফার্মটা বিশাল বড়, আর এটার মানে টাইমিংটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যারা আশেপাশে আছেন। আর আমরাই তো নতুন এসেছি, তবে আমাদের থেকেও যদি কেউ খোঁজ পেয়ে উপকৃত হন, সেজন্য টাইমিংটা দেখিয়ে দিলাম। এবার চলুন ভেতরটায় যাই। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। মোটামুটি এখানে মাটন ছাড়াও চিকেন, ডাক, মধু, ঘি, ডিম সমস্ত কিছুই পাওয়া যায়। মাটন ওই রকম 2 পাউন্ড করে মোটামুটি একটা করে প্যাকেট করে রাখা আছে, আর 1 পাউন্ডের দাম হচ্ছে $11 করে। আমরা আর গৌরব দ্বারা দুজনেই ওই 2 পাউন্ড করে মাটন কিনেছি। প্রথম দিন তাই অল্প করেই নিয়েছিলাম, তবে বাড়ি এসে কিন্তু বুঝলাম যে কলকাতার কাছাকাছি স্বাদ। যাই হোক, এই দে ফার্ম থেকে আপাতত বেরোই আর চক্রবর্তী ধামে ফিরি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে। আশা করি পটুর থেরাপি সংক্রান্ত সুসংবাদও আপনাদের দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আজ আসি, কেমন?